মাল্টি কুকার চালু করা অবস্থায় হাজব্যান্ডের কাছে ধরা খেয়ে গেলাম। ভাবতেও পারিনি এরকম হবে। ঘরে যা ছিল তাই দিয়েই শরবতের হালুয়া বানিয়ে নিলাম। দ্রুত কাজ করলে সময় অনেক বেঁচে যাবে, অন্যান্য কাজগুলো সেরে নিতে পারবো। অনেকে ইউটিউবে পেমেন্ট পায়, আমি দেখি ভিডিও, তো অনেক খারাপ লাগে। আমি এখন পর্যন্ত ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি। আসলে ভাববো কীভাবে, কিছুই তো পাইনি, তাই ভাবনাটাও আসে না। ছেঁড়া খাতায় শুয়ে তো আর লাখ টাকা স্বপ্ন দেখা যায় না, তাই না? এই মাল্টি কুকার দিয়ে আমি অনেক কাজ করব, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। ধীরে ধীরে তোমরা সব কিছুই দেখতে পারবে। আমার মনের ভিতরে বুঝছো ভয় কাজ করলো, তাহলে কি আমি ভিডিও করতে পারবো না? তাহলে কি আমার চ্যানেলে আর ভিডিও আপলোড করতে পারবো না? মানে এইসব ভেবে বুঝছো আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। মাল্টি কুকারে সুজি হালুয়াটা বানিয়ে সবচেয়ে বড় ভুল করেছি। এত মনটা খারাপ ছিল আমার মনে, মানে মনটাকে বুঝছো আমি স্থির করতেই পারছিলাম না। আমি মনে করি যে মানে ধরেই নিয়েছিলাম যে আমার আর চ্যানেলে কাজ করা হবে না। এটা দেখার পরে তো মনে করো যে আমার জানে পানি চলে এসেছে, বুঝছো? মানে আমার অন্তর আত্মা সব শান্তি হয়ে গেছে। 10 টাকার বাদাম কিনে আনলাম। আসলে বাদাম কেনার কোনো নিয়ত ছিল না। পরে ভাবলাম যে চীনাবাদাম তো দেওয়াই যায়, দাম আর কত? তাই 10 টাকা দিয়ে চীনাবাদাম নিয়ে আসলাম। তো সেগুলো এখন ভেজে নিচ্ছি। এর আগে কিছু পেস্তা বাদাম ভেজেছিলাম, ওগুলো আসলে ফ্রিজে ছিল, তাই ওগুলো ভেজে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল লেমন পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। কি ভাবতেছো, গ্যাস এসেছে তারপরেও কেন মাল্টি কুকারে ভাত রান্না করতেছি? আজকে 2 দিন ধরে অনেক গ্যাস, মানে এত বেশি গ্যাসের তাপ যেটা আমি গত 9 বছরে দেখিনি। অনেক গ্যাসের তাপ। তো 2 দিন খুব ভালো গ্যাস ছিল, এরপর গ্যাস নেই, চলে গিয়েছে। যখন গ্যাস ছিল তখন গ্যাসের চুলায় রান্না করেছিলাম। মাল্টি কুকারে আমি 2 পট চালের ভাত রান্না করতেছি। যে পটটা রাইস কুকারে দেওয়া ছিল ওই পটে মাপে দিয়েছি। আসলে গ্যাসের চুলা আমার দরকার আছে, আমি গ্যাসের চুলায় হালুয়া বানাবো, ডাল রান্না করব, 4-8টা রুটি বানাবো। তো এই কারণে আমি মাল্টি কুকারে ভাতটা রান্না করে নিলাম। আর যেহেতু রুটি বানাবো সেক্ষেত্রে ভাত কম লাগবে। এখন যদি বাবুরাবু ভাত খায় বা যদি রুটি কম পড়ে যায়, এই কারণে ভাতটা রান্না করতেছি। সিলিন্ডার চুলায় কোনো কিছুই করবো না, তবে হ্যাঁ, এই 3 জায়গায় কাজ করার পরে যদি লাগে তাহলে সিলিন্ডার চুলা ইউজ করবো। আসলে সিলিন্ডার চুলা যত কম ইউজ করা যায়, কারণ অলরেডি এই গ্যাস ইউজ করা হয়েছে অনেক দিন। এখন যে কবে শেষ হবে এটা নিয়ে ভয়ে আছি। বাবুরাবু তো সহজে এনে দিবেন না, উনি তো কয়েকদিন ঘোরাবেনই। এই জন্যই আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব কম ইউজ করার। তবে হ্যাঁ, আমি এখন ঠিক করেছি যখন আমার কাজ করার সময় হবে তখন আমি দ্রুত কাজও সেরে নিব। সেক্ষেত্রে আমাকে যদি সিলিন্ডার চুলা ইউজ করা লাগে, মাল্টি কুকার ইউজ করা লাগে, সেটাও করব। দ্রুত কাজ করতে হবে। দ্রুত কাজ করলে সময় অনেক বেঁচে যাবে, অন্যান্য কাজগুলো সেরে নিতে পারবো। সময়ের কারণে অনেক কাজও আমি করতে পারি না, বিশেষ করে বাচ্চাদের পড়াশোনা, ওটা তো আমার করাই হয় না। সারাকে আমি বই নিয়ে বসাতেই পারতেছি না, ও যে কত পড়া বাকি রয়ে গেছে জানো না পুরা। কীভাবে যে কী করবো কিছুই বুঝতে পারতেছি না। জায়ানকে একটু দেখিয়ে দিলে ও পারে, ওকে নিয়ে সমস্যা হয় না, কিন্তু সায়রাকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে। ওকে তো দেখাতে হবে, রিডিং পড়াতে হবে, ওকে নিয়ে বসতে হবে। ওকে নিয়ে না বসালে ওর পড়া আগাবে না। মাল্টি কুকারে ভাত রান্না করার আরেকটি কারণ হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ দেওয়া। মিষ্টি আলুগুলো স্টিমে দিয়ে ভাপ দিয়ে নিব, সিদ্ধ করে নিব, এই কারণে ভাত রান্না করা। তো মনে করা যে একসাথে 2টা কাজ হয়ে যাবে আর কি। বাচ্চারা মিষ্টি আলু খেতে খুব পছন্দ করে, বাবুরাবু তো কিনে আনে না, আমি 2বার কিনে আনলাম, বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। এই মাল্টি কুকারে ভাতটা খুব সুন্দরভাবে হয়, বুঝছো? মানে ভাতটা ফুলে ওঠে। পানি একটু বেশি দিলে ভাতটা ভালোভাবে হয়ে যায়। যেমন ধরো 2 পট চাল দিলে 2 পট পানি দেওয়া লাগবে, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে ভাতটা একটু চিকন হবে, মানে খুব বেশি ফুলবে না। আর যদি আরেক পট বেশি বানিয়ে দাও বা আরও বেশি বানিয়ে দাও তাহলে ভাতটা একটু ফুলে যায়, বুঝছো? তো আমার কাছে আবার একটু ফোলা ফোলা ভাত, মনে করো যে একটু একটু মানে ভাতটা একটু নরম হবে, একটু ফুলে যাবে। তো সেগুলো আমার কাছে খেতে খুব ভালো লাগে। একদম চিকন বা একটু চিকন ভাত খেতে আমার কাছে ভালো লাগে না। কি ভাবতেছো, কালকে মাংস রান্না করলাম, আজকে আবার কেন রান্না করতেছি? দেখো, এই ভিডিওটা করা হয়েছে শবে বরাতের পরের দিন। মানে শবে বরাতের পরের দিন করার কথা ছিল কিন্তু করতে পারিনি। তো কী কারণে করতে পারিনি সেই কথাটা তোমাদেরকে এখন বলবো। তার আগে বলে নিই, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার অবশ্যই অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। অবশ্যই 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 কমেন্টস করবে। অনেকে ইউটিউবে পেমেন্ট পায়, আমি দেখি ভিডিও, তো অনেক খারাপ লাগে। আমি এখন পর্যন্ত ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি। যদিও আমি ওইভাবে করে প্রথম দিকে কাজ করিনি, কিন্তু গত 1.5 বছর ধরে আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি। কী পেয়েছি? কিছুই পাইনি। পাওয়ার মধ্যে শুধু তোমাদের ভালোবাসা পেয়েছি, আর আমি আমার কাজের শান্তি পেয়েছি। তোমাদের কাছে মনের কথাগুলো শেয়ার করতে পারি, ব্যাস এইটুকুই। আর কোনো কিছু ইউটিউব থেকে আমার পাওয়া হয়নি।
কষ্ট করেছি, পরিশ্রম করতেছি, শ্রম দিতেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। জানো, মাঝে মাঝে মনে হয় কি ইউটিউব থেকে ইনকাম করা আমার ভাগ্যেই নেই, এটা হয়তোবা আমার ভাগ্যেই লেখা নেই। আল্লাহ পাক হয়তোবা চান না আমি ইউটিউব থেকে ইনকাম করি। যাই হোক, যেটা আল্লাহ পাক চায় সেটাই হবে, তার ইচ্ছা বিরুদ্ধে তো আমরা কিছুই করতে পারবো না। আমি যত ভালো ভিডিওই বানাই না কেন, সেই ভিডিওটা ভিউজ হবে না যদি না আল্লাহ পাক না চায়। আল্লাহ পাক না চাইলে না কোনো কিছুই হবে না। আঙুল ফুলে কলা গাছ, এটা কেন হয়? আল্লাহ পাক চায় দেখেই হয়। তো আমার কপালে মনে হয় সেই দিনটা নাই, মনে হয় সেই দিনটা কখনোই লেখা আসবে না। আসলে এটা আমার বিশ্বাস হয় না, আবার অবিশ্বাসই হয় না, বুঝছো? মানে আমি না কখনোই ভাবি না যে আমার ভিডিওটা ভাইরাল হবে, আমি কখনোই ভাবি না। আগে আমি সবসময় ভাবতাম, যখন আমি ফার্স্টের দিকে কাজ করতাম তখন আমি সবসময় ভাবতাম যে আমার এই ভিডিওটা ভাইরাল হবে, এই ভিডিওটা ভাইরাল হবে। তো তখন একটু হয়েছিল, তারপর আর হয়নি। কিন্তু বিশেষ করে এখন, এখন না আমি এটা ভুলেও ভাবি না, আমি ভুলেও এটা ভাবি না যে আমার এই ভিডিওটা ভাইরাল হবে, একটুও ভাবি না। যদিও কোনোভাবে হঠাৎ করে কোনো ভিডিওর একটু ভিউজ বেড়ে যায়, তারপরেও মনে হয় না যে ভিডিওটা ভাইরাল হবে, কারণ আমি জানি ভিডিওটা সম্পূর্ণ 1000 বা তার থেকে একটু বেশি হবে, এর বেশি আর হবে না। আসলে হয়ও তাই, এর বেশি আর যায় না। আসলে ভাববো কীভাবে, কিছুই তো পাইনি, তাই ভাবনাটাও আসে না। ছেঁড়া খাতায় শুয়ে তো আর লাখ টাকা স্বপ্ন দেখা যায় না, তাই না? যদিও আমার চাহিদা খুব বেশি নয়, তারপরও চাহিদা তো আছে, ইচ্ছা তো আছে। তো সেটা না পেলে তো খারাপ লাগবেই, তাই না? দেখি কি করা যায়। এই বছরটা আমার জন্য লাকি, তোমাদেরকে বলেছিলাম জোশাটা আমার ভালো যায়। তো এই বছরটা আমার যদি ভালো যায়, আমার চ্যানেলটা যদি গ্রো করে, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। মানে আমি কি বলবো, আসলে বলার ভাষা নেই আমার কাছে। তোমাদেরকে কি বলবো, আমার ছোট্ট মেয়ে সায়রা, সেও আমাকে বলে মাম্মা তুমি এত কষ্ট করে কাজ করো, তুমি টাকা পাও না, তুমি কিছু পাও না। মানে সেও বুঝে যে আমি কষ্ট করে পরিশ্রম করি, বাট আমি কিছু পাই না। মানে আর বাকি সব কথা বাদই দিলাম। আচ্ছা, আমি যদি ইউটিউব থেকে পেমেন্ট পাইও, তারপরও আমি যে কষ্ট করেছি এই 1.5 বছর 2 বছর ধরে, এই যে আমি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে এত কষ্ট করেছি 3-4 বছর ধরে, যদিও আমি কাজ করেছি 1.5 বছর, মানে কন্টিনিউ কাজ করেছি, তারপরও আমার এই কষ্টটা কি শোধ হবে? হবে না। অনেক কষ্ট করেছি, পরিশ্রম করেছি, অনেক কিছু করেছি, অনেক ত্যাগ, অনেক কিছু স্যাক্রিফাইস করেছি এই চ্যানেলের জন্য। কিন্তু তারপরও এই টাকা দিয়ে কি সেটা শোধ করা যাবে? যাবে না। আমি ভাবি মাঝে মধ্যে যে পেমেন্ট পেলে এই টাকাতে আমি কী করব? এত কম টাকা দিয়ে আমি কী করব? $100 আর কয় টাকা পাওয়া যায়? এই টাকা দিয়ে আমি কী কাজে লাগাবো? কী কাজে লাগালে আমার জন্য উপকার হবে? এটাও আমি মাঝে মধ্যে ভাবি, বুঝছো? তারপর আসলে ভাবি দূর টাকায় উঠাবো না, একেবারে $200 হওয়ার পর উঠাবো, এই টাকা দিয়ে তখন কিছু করতে পারবো। তোমরা কি বলো আমাকে কমেন্টস করে জানিও আপুরা। মানুষের ভিডিওর ভিউজ দেখলে কষ্টে দুঃখে দীর্ঘশ্বাস ফেলি আর ভাবি কবে আমার এরকম হবে? আদৌ কি হবে? আদৌ কি আমি এরকম ভিউজ পাবো? সেটা কি আমার জন্য হবে, নাকি সেটা শুধুই মরীচিকা? জানি না, আমি কিছু জানি না। শুধু এটা জানি আমাকে কাজ করে যেতে হবে। কাজ করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। বাবুরা বুঝে আমার সাথে চিল্লাচিল্লি করে, খারাপ ব্যবহার করে, তার আরেকটি কারণ হচ্ছে এটা, আমি চ্যানেলে কাজ করি। এটা উনি চায় না যে আমি চ্যানেলে কাজ করি, ওনার পছন্দ না। ওনার ধারণা চ্যানেলে কাজ করাতে আমি ঘরের কাজ করা বাদ দিয়ে দিয়েছি, আমি ঘরের কাজে অমনোযোগী হয়ে গিয়েছি। আসলে যে উল্টা হয়েছে এটা উনি বুঝতেই পারেন না। এই দেখো, কথা বলতে বলতে কোথায় চলে গেলাম, আসল টপিকটা ফেলে চলে এসেছি। মাল্টি কুকার কেনা ভিডিওটা দেওয়ার পরে একটা আপু আছে যে আমাকে অনেকগুলো কমেন্টস করেছে। তার নাম হচ্ছে ফারজানা আহমেদ। ওই আপুটার নাম বলার কারণ হচ্ছে ওই আপুটা আমাকে অনেকগুলো কমেন্টস করেছে, একটা ভিডিওতে অনেকগুলো কমেন্টস করেছে। তার কমেন্টসটা ছিল এরকম: আপু এটাতে করে মাছ ভাজি করা যাবে, মাছ ভাজি করে আমাকে দেখাবা। আচ্ছা, মাছ ভুনা করেও দেখাবা, ভাজি করে দেখাবা, সবজি বা তরকারি কতটুকু রান্না করা যায় সেটাও দেখাবা। প্লিজ আপু একটু দেখাইও। তো ওই আপুটাকে বলতেছি, আপু আমি সব দেখাবো, বাট আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমি চাইলেই একদিনে সব কিছু দেখাতে পারবো না। প্রথমত আমি লোক দেখানোর জন্য কোনো ভিডিও করি না, যে লোক দেখাবো ভিউজ পাবো এই জন্য আমি কোনো ভিডিও করি না। আমার যখন যেটা প্রয়োজন হয় তখন আমি সেটা করি, আর তখনই তোমাদের সাথে সেটা শেয়ার করি। এই মাল্টি কুকার দিয়ে আমি অনেক কাজ করব, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। ধীরে ধীরে তোমরা সব কিছুই দেখতে পারবে। সো অধৈর্য হওয়ার কিছু নাই, আমার চ্যানেলে থাকো, ইনশাল্লাহ সব কিছুই দেখতে পারবে। শবে বরাতের পরদিন কী হয়েছিল সেটা এখন বলতেছি। শবে বরাতের পরদিন বাবুরাবু বাসায় ছিল, তোমাদেরকে তো বলেছিলাম যে শবে বরাতের পরদিন উনি বাসায় থাকবে, দুপুর 2টা পর্যন্ত বাসায় থাকবেন, তারপর বের হবেন। তো আমি প্ল্যান করেছিলাম, যেহেতু বাবুরাবু বন্ধ আছে, তো সকালবেলা ঘুম থেকে উঠেই হালুয়াগুলো আগে বানিয়ে নিব, তারপর সকালে নাস্তা বানাবো। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি মোবাইলের চার্জ নেই। এ আল্লাহ, কী হলো, মোবাইলের চার্জ নেই কেন? চার্জ কোথায় গেল? চার্জ তো ছিল এতবেলা, চার্জ কীভাবে নাই হয়ে গেল? আমার তো মাথায় হাত। এখন আমি কিভাবে কি কাজ করব? ভিডিও করতে পারবো না, তাহলে কাজ করে লাভ কি? মানে ভিডিও করতে পারবো না এটা ভেবেই বুঝছি আমার কাজ করার আগ্রহ চলে গিয়েছিল। আমি হালুয়া বানাবো, ভিডিও করবো না, সেটা কীভাবে হয়? আমি সবাইকে বলেছি যে আমি হালুয়া বানিয়ে সবাইকে দেখাবো, কিন্তু সেটা করতে পারছি না। মানে খুব টেনশনে পড়ে গেছিলাম, কী করব?
অনেক চেষ্টা করলাম বুঝছো মোবাইলে চার্জ দেওয়ার, কিন্তু কোনোভাবেই মোবাইলে চার্জ হচ্ছিল না। মোবাইলে চার্জ দিয়ে রাখলে চার্জ 1% 2% এভাবে হয় বুঝছো, মানে একদম কমে গিয়ে 2-3% চার্জ হয়ে গেছে। এই দেখো ভাতের নিচে তলায় পড়ে গিয়েছে। যখন ভাত হয়ে যায় তখন বুঝছো একটু আওয়াজ হয়, একটু চিনচিন আওয়াজ হয়। তো এটা আমি ফার্স্টে বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছিলাম। যখন পানিটা পুরো শুকিয়ে যায়, নিচের দিকে লেগে যাওয়ার অবস্থা হয়, তখন একটা আওয়াজ হয়। ওই আওয়াজ হওয়ার পরপরই বুঝছো সুইচটা অফ করে দিতে হয়। আমি না অফ করিনি, তো একটু পড়ে গিয়েছে, এই কারণে এরকম হয়ে গেছে। তবে ননস্টিকের কড়াই হওয়াতে কোনো সমস্যা হয়নি, সহজেই উঠে গিয়েছে। ফোনটা বন্ধ ছিল, আমি চার্জ দেওয়াতে ফোনটা ওপেন হলেও কিন্তু চার্জ হচ্ছিল না। মনে করো যে এই 18% চার্জ হয়ে গেল, আবার দেখি নাই, মানে চার্জের কটা খুলতে দেখি চার্জ নাই, এটা কেমন কথা। এর মধ্যে দেখলাম 18% চার্জ, যেই আমি চার্জের কটা খুললাম দেখলাম চার্জ নেই, বা মোবাইলটা অন করার পরে দেখি চার্জ নেই। যখন অফ করা ছিল তখন দেখি অনেক চার্জ, অন করার পরে চার্জ নেই। আমার মনের ভিতরে বুঝছো ভয় কাজ করলো, আমার মোবাইলের ব্যাটারি কি আবার সমস্যা হয়েছে। তোমাদেরকে তো বলেছিলাম যে বাবুরাবুর পরিচিতির দোকানে ফোনটা ঠিক করতে দিয়েছিলাম, তো উনি ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছিল, আমি পরে গিয়ে ব্যাটারিটা চেঞ্জ করে এসেছি। তো এখন তো আর যাওয়া সম্ভব নয়, কারণ উনি একবার চেঞ্জ করে দিয়েছেন, সেটা পেমেন্টটাও করা হয়নি। তো এখন আমি কি করব। আবার সার্ভিস সেন্টারে গেলেও তো অনেক টাকা লাগবে, আমার কাছে তো এত টাকা নেই। তাহলে কি আমি ভিডিও করতে পারবো না, তাহলে কি আমার চ্যানেলে আর ভিডিও আপলোড করতে পারবো না। মানে এইসব ভেবে বুঝছো আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করালাম, এখন যদি এই অবস্থা হয় তাহলে আমি কি করব। কিন্তু আমার কাছে করার কিছু ছিল না, আমার কাছে টাকা তো নেই যে আমি এই মোবাইলটার ব্যাটারি চেঞ্জ করে নিয়ে আসবো সার্ভিস সেন্টারে গিয়ে। তো এইসব ভাবতে ভাবতে বুঝছো মাথাটা হ্যাং হয়ে গেছিলো, বুঝছো মনটা প্রচুর খারাপ হয়ে গেছিলো, কাজ করার আগ্রহই পুরো হারিয়ে ফেলেছিলাম। তারপরে চিন্তা করলাম সকালে নাস্তাটা বানিয়ে নিই, যেহেতু এখন বসে আছি, মোবাইলে চার্জ নেই, কিছু করার নেই, হালুয়া বানাতে ইচ্ছা করছিল না। এমন না যে আমি ভিডিও করার জন্য হালুয়া বানাচ্ছি না, আসলে কি মনটাই খারাপ হয়ে গেছে বুঝছো, মানে যে একটা আশা ছিল, আগ্রহ ছিল, একটা উৎসাহ ছিল, সেই সবটুকু নষ্ট হয়ে গেছে। তারপর ভাবলাম যে ঠিক আছে হালুয়াটা পরে বানাই, আগে নাস্তা বানাই, বাবুরাবুকে দেই, দেখি উনি ঘুম থেকে উঠুক, ওনাকে বলি উনি কী করে না করে। তো উনি যদি একটা সলিউশন দিতে পারে। এর আগেও ফোনে সমস্যা হয়েছিল, তখন উনি ওনার আইফোন চার্জারের অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিয়েছিলেন, তো ওই সময় চার্জ হয়েছিল, চলেও ছিল কয়েকদিন। এখন আবার সমস্যা দেখা দিয়েছে, চার্জ হচ্ছে না। তো আমি পাস্তা রান্না করলাম, পোড়া ঘর ঝাড়া দিলাম। কালকে রাতে কিছু ভাত ছিল, তো ভাবতেছিলাম একটু মাংস আছে, মাংস দিয়ে ভাতটা খেয়ে নিই, সকালবেলা মাংস দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। তো আমি আবার মোবাইল দেখে আর ভাত খাই, মানে ইউটিউব ভিডিওগুলো দেখি আর ভাত খাই। তো এই জন্য আমি চিন্তা করলাম ওনার মোবাইল একটা নিয়ে আসি, ওনার তো দুটো মোবাইল, একটা নিয়ে আসি, নিয়ে এসে মোবাইল দেখে আর ভাত খাই। তো এই কারণে ওই রুমে গিয়েছিলাম। তো যাওয়ার পরে লাইট জ্বালালাম, তো দেখলাম যে উনি একটু উঠতেছেন। তো তখন আমি বললাম তোমার মোবাইলটা কোথায়, বলতেছে আলমারির উপরে। তো আমি আলমারির উপর থেকে মোবাইলটা নিলাম, নিয়ে লাইটটা অফ করে ঘরে চলে এলাম। দরজাটা আবজিয়ে দিয়ে আসলাম যাতে করে ওনার ঘুমের সমস্যা না হয়। ও এদিকে দ্রুত কাজ সারার জন্য আমি বুঝছো মাটি কুকারটা বের করেছিলাম, তো ওইটাতে আমি বাবুর জন্য খিচুড়ি রান্না করেছিলাম। স্টিমারে খিচুড়ির জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম আর ডিম সিদ্ধ দিয়েছিলাম। আর সিলিন্ডার চুলায় পাস্তাটা রান্না করে নিয়েছিলাম, ভেবেছিলাম উনি তো ঘুমিয়ে আছে, সব কাজ তাড়াতাড়ি করে সেরে নিতে পারবো। কাজ করা হয়ে গেলে মাটি কুকারটা ধুয়ে মুছে রেখে দিব। উনি যেহেতু ঘুমিয়ে আছে, তো উনি কিছুই বুঝতে পারবেন না। সেদিন আবার কোনো গ্যাস ছিল না। তো খিচুড়ি তো সিদ্ধ করা হয়ে গিয়েছে, কিন্তু খিচুড়ির জন্য আলুটা সিদ্ধ ভালোভাবে হয়নি, একটু বাকি ছিল। তো এই কারণে আমি করেছিলাম কি, কুকারের মধ্যে পানি দিয়ে আলুটাকে স্টিমারে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো ওটাই মনে হয় আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তো আমি ভাত বেড়ে খাচ্ছি, তো এই সময় বাবার বাবা ঘুম থেকে উঠে গিয়েছে। আল্লাহ, ঘুম থেকে উঠে গিয়েছে, থুপ করে আওয়াজ হলো, দরজা খুলেছে। আমি যেয়ে দেখি বাবুর বাবা চলে এসছে। আমি বলছি তুমি এখানে কী করো, তুমি না ঘুমাইছিলা। বলতেছে তুমি কী করো, আমি বলতেছি আমি আমি ফাঁকে দিছি। বলতেছে সকালে নাস্তা বানাইছো, আমি বলছি পাস্তা রান্না করছি, তুমি পাস্তা খেয়ে যাইও। তো উনি বলছে তুমি এখানে কী করতেছো, আমি বলতেছি কিছু না কিছু না, তুমি যাও ঘরে যাও, তুমি শুয়ে থাকো। উনি বলছে না তুমি কী করছো দেখি তো। ওরে কিচেনে এসে দেখে এই অবস্থা, হাই হাই এইটা কি, এটা কি আসলো, তুমি এটা কোথায় পেলা। ও সেদিন তুমি এটা কিনেছিলে না, ও তুমি এটা কিনে চাতলায় রেখে আসছিলে না, আমার সাথে ব্যাপারই না, আমার সাথে মিথ্যা বলো না। হাই হাই, আমি তো মুখে কোনো কথা নাই। আমি বলতেছি হ্যাঁ আমি না এটা কিনেছিলাম। মানে আমার তখন মুখের আওয়াজ একদম ছোট হয়ে গেছে বুঝছো, মনে করো যে আমি একদম পুরো চুপ হয়ে গেছি, একদম পুরো ধরা খেয়ে গেছি বুঝছো। তারপরে বলতেছে তুমি এটা কিনেছো, টাকা পেয়েছো কোথায়। আমি বলতেছি স্কুলের একটা মহিলা আমাকে টাকা ধার দিয়েছে। স্কুল মহিলা তোমার টাকা দিয়েছে, সে টাকা পাইছে কই। আমি বললাম ওই মহিলার হাজব্যান্ড সরকারি চাকরি করে, তো সেই মহিলাকে ওনার হাজব্যান্ড টাকা দেয়, তো সেই টাকাতে উনি আমাকে টাকা ধার দিয়েছেন। বলছে হ্যাঁ তুমি তাহলে এগুলো করে বেড়াও স্কুলে, না তুমি স্কুলে যেগুলো করো। তারপরে বলতেছে এটার দাম কত। আমি বললাম 1,000 টাকা। তখন উনি বলতেছে এটার দাম 1,000 টাকা না, তুমি কি আমাকে বোকা পেয়েছো, আমি জানি না এগুলোর দাম কত, তুমি সত্যি করে বলো এটার দাম কত। তখন বললাম 1,500 টাকা। বলছে না না 1,500 টাকা না, আরও বেশি, বলো কত দাম। আমি বললাম 1,600 টাকা, মানে 1,700 টাকা বলিনি, বলেছে 1,600 টাকা। তখন চুপ হয়ে গিয়েছে, মানে আমার কথা উনি বিশ্বাস করেছেন। তারপর উনি বলতেছেন হ্যাঁ তুমি আমাকে মিথ্যা বলতেছো, আমার টাকা দিয়ে তুমি এলে কিনেছো, আমার টাকা জমি দিয়ে এলে কিনতেছো না, এখন তুমি বলতেছো তোমাকে অনেকে দিয়েছে না, আমার সাথে তুমি মিথ্যা কথা বলো তাই না।
তখন আমি বললাম, তুমি কি আমাকে এত টাকা দাও যে আমি এত টাকা জমি এটা কিনবো? আমি এত টাকা কই পাবো? তারপর আর কিছু বলেন না। মাল্টি কুকার চালু করা অবস্থায় হাসব্যান্ডের কাছে ধরা খেয়ে গেলাম। ভাবতেও পারিনি এরকম হবে। এমনিতেই তো মেজাজটা গরম হয়ে গিয়েছে। মোবাইলে চার্জ নেই, ভিডিও করতে পারছি না, তার উপর এই অবস্থা। বাবুরাবু বলতেছে, "এটা তুমি ইউজ করতে পারবে না, অনেক বেশি কারেন্ট যাবে। এটা আমি আলমারিতে ভরে রাখবো।" তখনই তো আমি ক্ষেপে গিয়েছি। "হ্যাঁ, সব পয়সা তোমার আলমারিতে ভরবা না? আমি তোমাকে আলমারিতে ভরতে দিব না। এটা আমি অনেক কষ্ট করে কিনেছি। আমার অনেক লাগে। তুমি তো এলইডি চুলা নিয়ে ভরে রেখেছো। একটা চুলা দিয়ে কি আর সব কাজ হয়? তুমি কি এগুলো বুঝো? তার মধ্যে আবার চুলায় কালি জমে। এই কালি ধুতেই তো আমার অবস্থা খারাপ হয়ে যায়।" তারপরেও উনি আর কিছু বলে না। বলছে, "না, না, আমি তোমাকে এটা ইউজ করতে দিব না। তুমি এটা ফেরত দিয়ে দাও। ফেরত দিয়ে টাকা নিয়ে আসো। যার কাছ থেকে টাকা নিয়ে এসেছো তার টাকা ফেরত দিয়ে দাও।" আমি বলতেছি, "হ্যাঁ, মানুষ তোমার এটা ফেরত দিবে। কেউ কিছু বিক্রি করলে সেটা কি আর ফেরত নেয়?" উনি তো রাজি হচ্ছে না। চিল্লাচিল্লি করা শুরু করে দিয়েছে। আমি তো ভয় পেয়ে আছি। না জানি আবার এটা আলমারিতে ভরে দেয়। ওটা আলমারিতে ভরে রাখলে তো আমি আর পাবো না। এমনিতে তো একটা ভরে গেছে। ওটা বহু চেষ্টা করেও বের করতে পারতেছি না। আবার এটা ভরে রাখলে কী অবস্থা হবে আমার? মানে আমি খুবই ভয়ে ছিলাম, বুঝছো? তারপর উনি করলো কি, হঠাৎ করে তারটা নিয়ে গেল, বুঝছো? তারটা নিয়ে রেখে দিল। বলতেছে, "আমি তোমাকে এই তার দিব না। তার ছাড়া তুমি রান্না করতে পারবে না। তুমি যে এত বড় একটা রাইস কুকার কিনেছো সেটা কী করেছো? সেটা তুমি কেন ইউজ করো না? ওটা কেন তুমি ভিতরে ভরে রেখেছো? ওটা বের করে দাও।" আমি বলছি, "কেন?" বলতেছে, "ওটা তুমি আমাকে দাও, এটা নাও। তুমি একটা ইউজ করবা, হয় রাইস কুকার আর নাহলে মাল্টি কুকার।" শুন না কি বলে, রাইস কুকার কি ইউজ করা যাবে? ওটাতে শুধু ভাত রান্না করা যাবে। এছাড়া কিছুই করা যাবে না। মাল্টি কুকারে সুজি হালুয়াটা বানিয়ে সবচেয়ে বড় ভুল করেছি। কারণ মাল্টি কুকারের হিটটা অনেক বেশি। সুজি হালুয়াটা একটু লো হিটে করতে হয়। তো এটা কিন্তু এত বেশি লো না। এটা ভালোই হিট আছে, বুঝছো? তো এখানে সুজি হালুয়াটা করতে গিয়ে একটু পুড়ে গিয়েছিল। মানে একটু কালো হয়ে গিয়েছিল, বুঝছো? তারপর আমি সঙ্গে, সঙ্গে লাইনটা অফ করে দিই। বিশ্বাস করো, লাইনটা অফ করে দেওয়ার পর কিন্তু অনেক হিট ছিল। ওই হিটে মনে করো যে সুজিটা ভাজা হয়ে গিয়েছিল। এখন আবার লাইনটা অন করে দিয়েছি। লাইনটা অন করার পরে ২ কাপ দুধ দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে ১ কাপ সুজি নিয়েছি, তো ১ কাপ সুজির জন্য আমি এখানে ২ কাপ দুধ দিয়ে দিয়েছি। তো লো হিটে, বুঝছো, এত বেশি হিটে ছিল যে একদম নিচের দিকে প্রায় লেগে যাচ্ছিল। এই কারণে আমি সুইচটা পরে অফ করে দিয়েছিলাম। আসলে আমার কাছে আর কোনো ননস্টিকের হাঁড়ি ছিল না। এই কারণে বাধ্য হয়ে আমি এখানে সুজি হালুয়া করতেছিলাম। ননস্টিকের হাঁড়ি যেটা ছিল ওটাতে মাংস রান্না করেছি আর হালুয়া বানিয়েছি। ছোট ননস্টিকের হাঁড়ি আমার কাছে আর নেই। যেগুলো আছে সেগুলো বড়, বড়। আর তাছাড়া ফ্রাই প্যানে সুজি হালুয়া করা যায় না, অনেক সমস্যা হয় নাড়তে। এই কারণেই এই মাল্টি কুকারে সুজি হালুয়াটা করতে চেয়েছিলাম। যেহেতু অল্প সুজি, তাই ভেবেছিলাম হয়ে যাবে। হয়েও গিয়েছিল, কিন্তু হিটে যে সমস্যা হবে এটা আমি বুঝতে পারিনি। যাই হোক, অফ করার পরও অনেক হিট ছিল। ওই হিটে সুজি হালুয়াটা তৈরি করা হয়ে গিয়েছিল। তেমন কোনো সমস্যা হয়নি। তারপরও আমি হালুয়ার কড়াইটা ধুয়ে রেখেছিলাম। যদি লাগে তাহলে ওখানে হালুয়াটা বানিয়ে নিব। সেই প্রসঙ্গে আসি। যতই মানুষ ভিডিও দেখ না কেন, ভাত রান্না করার জন্য ওটা বেস্ট। ভাত, বিরিয়ানি, তেহারি, পোলাও এগুলা। এছাড়া অন্য কিছু এটাতে করা সম্ভব নয়। আর করলেও সেটা যে কেমন হবে আমি বলতে পারছি না। যেহেতু অনেক বড় হাঁড়ি, তো এখানে আমার কোনো কিছু করাও হবে না। তারপর উনি তো তাটা নিয়ে ওর রুমে চলে গেল। দরজা আটকে দিল। আমি ধাক্কা দিয়েছি, উনি খুলতেছে না। মানে আমার মেজাজটা তো গরম হয়ে গিয়েছে। তারপর আমি বললাম, "তুমি এরকম করলে আমি কিন্তু রান্নাবান্না কিছুই করবো না। তুমি আমার চুলা নিয়ে রেখেছো, আমি কিছু বলিনি। এখন এটা আমাকে দাও। আমি কিন্তু রান্নাবান্না করে অফ করে দিব। তুমি আমার তার দাও। তার না দিলে আমি আর কোনো কিছুই করবো না।" তারপরেও উনি মনে করে যে তার দিচ্ছিল না। এরপরে অনেক কাহিনী, অনেক চেঁচামেচি করার পর লাস্টে উনি তার দিয়ে ঘর থেকে বের হয়ে গেল খাবারটা খেয়ে। আমি মনে, মনে ভাবলাম, বড় বাচ্চা বেঁচে গেছি। কেন যে এটা বের করলাম? কেন যে ধরা খেলাম? আজকে এটা ভুলে আমার কী অবস্থা হইতো? সায়রা বলতেছে, "আম্মু, তুমি এটা কেন বের করলা? তুমি এটা কেন ধুয়ে রাখলা না? তুমি কেন এটা সামনে রাখলা?" আমি বলতেছি, "আমি কি বুঝতে পারছিলাম যে তোমার আব্বু ঘুম থেকে উঠে যাবে?" এইসব ঝামেলার কারণে ফোনের কথা আর কিছুই বলা হলো না। যাও বলেছিলাম তখনই বলল, "তোমার ফোন ঠিক হোক, এটা আমি চাই না। আমি চাই তুমি বাটনওয়ালা ফোন ইউজ করো। তোমার এসব মোবাইল ইউজ করার দরকার নেই। তোমার চ্যানেলের কাজ করার কোনো দরকার নেই।" বুঝছো? মানে উনি চায় না যে আমার মোবাইল ঠিক হোক, বুঝছো? কেমনটা লাগে? সারাদিন মনটা তো খারাপ ছিল, বুঝছো? হালুয়া কিচ্ছু বানানো হয়নি। এত মনটা খারাপ ছিল আমার মনে, মানে মনটাকে, বুঝছো, আমি স্থির করতেই পারছিলাম না। আমি মনে করি যে, মানে ধরেই নিয়েছিলাম যে আমার আর চ্যানেলে কাজ করা হবে না। আমার আর ভিডিও আপলোড করা হবে না। আমার আর মোবাইল ইউজ করা হবে না। মানে মনে করো যে আমি পুরোপুরি, মানে কি বলবো? শিওর হয়ে গেছিলাম যে এই মোবাইলটা আর ওপেন হবে না। আমি আর এই মোবাইল দিয়ে কাজ করতে পারব না। তো তখন আমি এই মোবাইলের যে চার্জ ছিল সেই চার্জে কোনো রকমে ভয়েস ওভার করলাম। মানে মনটা অনেক খারাপ ছিল, তারপরে ভয়েস ওভার করলাম। তো চার্জে দিয়ে ভয়েস ওভার করা যায়, বুঝছো? অনেক কষ্ট করে করেছিলাম। তারপরে রাতের বেলা বাবুরা আসলো। ওনার মনটা একটু ভালো হলো, জানি না কি হলো। উনি বলছে, "তোমার মোবাইলে চার্জ কেন হয় না?" উনি ট্রাই করছে, দেখতেছে তো চার্জ হচ্ছে না। তারপর উনি করলো কি, একটা অ্যাডাপ্টার বের করলো। কোনখান থেকে একটা অ্যাডাপ্টার বের করলো। বের করে মোবাইলটা চার্জই দিল। তখন মনে করো মোবাইলটা চার্জ হচ্ছিল। তো উনি বলতেছে, "মোবাইলটা চার্জ হচ্ছে, তুমি দেখো। চার্জ সম্পূর্ণ হলে তারপর তুমি খুলে নিও।" আমি বলতেছি, "এটা চার্জ হবে না, চার্জ হয়ে আবার বন্ধ হয়ে যায়।" তখন মোবাইলটা বন্ধ হয়েছিল, বন্ধ থেকে চার্জ হচ্ছিল। তো আমি বললাম, "এই মোবাইলটা অন করলে চার্জটা কমে যাবে।" বলছে, "না, হবে না।" তখন উনি মোবাইলটা অন করলো। অন করার পর দেখলো যে চার্জ হচ্ছে। বলতেছে, "চার্জ হচ্ছে, দেখো।"
তারপরে মনে করো যে আমি বিশ্বাস করতেছিলাম না যে মোবাইলটা চার্জ হবে বা চার্জ হচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম মোবাইলটা চার্জ হচ্ছে, বুঝছো? মানে 30% চার্জ হয়েছে, 50% চার্জ হয়েছে। এইটা দেখার পরে তো মনে করো যে আমার জানে পানি চলে এসেছে, বুঝছো? মানে আমার অন্তর আত্মা সব শান্তি হয়ে গেছে। মানে উনি আমার সাথে যতটুকু খারাপ ব্যবহার করেছে সব ভুলে গেছে। মানে আমি এত খুশি হয়েছি, মনে করো যে বলার বাইরে, বুঝছো? মানে আমি অনেক খুশি হয়েছি। আমি চ্যানেলে কাজ করতে পারবো, আমি ভিডিও শুট করতে পারবো, আমি ভিডিও করতে পারবো। আমাকে আর মোবাইল ঠিক করতে হবে না। আমাকে আর মোবাইল ঠিক করার জন্য টাকা জমাতে হবে না। আমাকে অপেক্ষা করতে হবে না। মানে এটা ভাবতেই, বুঝছো, আমার কাছে অনেক ভালো লেগেছিল। বারবার শুধু অন্তরে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছিলাম যে, "আল্লাহ তোমাদের উপর লাখ, লাখ কোটি, কোটি শুকরিয়া যে তুমি আমার মোবাইলটা ঠিক করে দিয়েছো।" তো এর পরদিনই স্কুল থেকে এসে আবার হালুয়া বানানোর কাজ শুরু করে দিলাম। রান্না-বান্না করলাম। মাংস যেহেতু শেষ হয়ে গিয়েছে তাই মাংসটা আবার রান্না করলাম। দেখলাই তো ২ পদের হালুয়া বানিয়ে নিলাম। বুটের ডালের হালুয়া আর সুজির হালুয়া। ঘরে যা ছিল তাই দিয়েই শরবতের হালুয়া বানিয়ে নিলাম। ফ্রিজে ৩টা গাজর ছিল, বাট ওগুলো দিয়ে হালুয়া বানানো সম্ভব নয়, আরও লাগবে। তাছাড়া গাজর ছিলে গ্রেট করতে অনেক সময় লাগে, সিদ্ধ করতেও সময় লাগে। আবার চিনি লাগবে, দুধের গুঁড়া লাগবে। তো এগুলো আমার কাছে ছিল না, এত সময়ও ছিল না। দেখলে না, এই ২টা বানাতে গিয়েই অনেক সময় চলে গেল। তাছাড়া গাজরের হালুয়া জায়ান্টসরা আর কেউ খায় না, সায়রাও খায় না, ওদের আব্বুও খায় না। এই কারণে আর করিনি। ডিমের হালুয়াটা করতে গেলে অনেক লো তাপ লাগে। সেই লো তাপটা মনে করো যে কোনো চুলাই ছিল না। গ্যাসের চুলায় তো তাপ ছিল, সেটা এখন ছিল, এর পরে আর ছিল না। কারেন্টের চুলা এবং মাটির কুকারে তো এটা করাই সম্ভব নয়। আর সিলিন্ডার চুলায় যদিও আমি করার চেষ্টা করি, সিলিন্ডার কিন্তু একদিনে শেষ হয়ে যাবে, বুঝছো? এটা করতে অনেক সময় লাগে। চালের আটা রুটি আর বানানো হলো না, তো ওটা কালকে বানাবো। যেহেতু নিয়ে এসেছি, বানাতে তো হবেই। তো কালকে বানালে তোমার সাথে সেটা শেয়ার করব। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।